নমস্কার। আমার কাছে দূরের দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলে। আজ এই চ্যানেলে আপনাদের পড়ে শোনাব প্রখ্যাত সাহিত্যিক শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি খুব চমৎকার ছোট গল্প। গল্পের নাম ভুল। গল্প শুরুর আগে আমার পুরনো কথাগুলি আরও একবার খুব সংক্ষেপে বলে নিচ্ছি। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে, যদি গল্পটি ভালো লাগে, একটি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন নতুন নতুন বাংলা গল্প। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করছি না, শুরু করছি আজকের গল্প ভুল। আগস্ট মাসের এক সকালবেলায় বিধুভূষণ নামক 40-45 বছর বয়সের এক ভদ্রলোক অফিসে যাওয়ার জন্য কলেজ স্ট্রিটের এক বাস স্টপে দাঁড়িয়েছিলেন। রাস্তা গিলতে গিলতে দোতলা বাসগুলো একটার পর একটা আসছিল। বিধুভূষণ সকলের মতো হাত তুলেছিলেন, কিন্তু অতিরিক্ত বোঝাই ছিল বলে বাসগুলো থামলো না। ড্রাইভার হাত নেড়ে পরের বাসের ইঙ্গিত করে গেল। এইভাবে পর 3 বার। বিধুভূষণ একবার আর চোখে দেখে নিলেন এখানকার পুরনো বাস স্টপটা উঠিয়ে দেওয়া হয়েছে কিনা। না, সেরকম কোনো ঘটনা ঘটেনি। হাতে সময় ছিল, তিনি নিশ্চিন্তভাবে অপেক্ষা করতে লাগলেন। অবশেষে একটা বাস থামল। নামতে দিন আগে, হাঁকলো কন্ডাক্টর। সেদিকে কান না দিয়ে বিধুভূষণ সকলের সঙ্গে একজোটে ঢেউয়ের মতো ঝাঁপ খেলেন। কে নামলো কে উঠলো তা তিনি বুঝলেন না, কিন্তু বাসটা ছেড়ে দেওয়ার পর বুঝলেন যে তিনি উঠতে পারেননি। 2-3 জন লোক হই হই করে বাসটার পিছনে ছুটল। তিনি সেরকম কিছু না করে সতর্কভাবে হাত ঘড়ি, চশমা, মানি ব্যাগ ঠিকঠাক আছে কিনা দেখে নিয়ে শান্তভাবে অপেক্ষা করতে লাগলেন। ভাবে তার মনে হলো একটা মোটা লোক তার সামনে পাদানিটা আড়াল করেছিল, নইলে তিনি উঠতে পারতেন। পরের বাসটাও এসে থামলো। নামতে দিন আগে, নামতে দিন আগে, কন্ডাক্টর হাঁকল। সকলে ঢেউয়ের মতো ঝাঁপ খেল। সেই ভিড়ে বিধুভূষণ ইঁদুরের মতো দ্রুত চেষ্টায় একটা গর্ত করে নিলেন। এবার হ্যান্ডেলটা ধরতে পারলেন তিনি, কিন্তু পাদানিতে পা রাখতে পারলেন না। মাছটা ছেড়ে দেওয়ার পর তিনি হ্যান্ডেল ছাড়লেন এবং বুঝলেন এবারও তিনি উঠতে পারেননি। এবারও তিনি অপেক্ষা করতে লাগলেন, কেননা এখনো 17 মিনিট সময় আছে। কিন্তু এবার তার স্পষ্ট মনে হলো একটা মোটা মতো লোক, পাঞ্জাবি পরা, ঘাড়ের চুল পুলিশদের মতো ছোট করে ছাঁটা, তার পথ আটকেছিল। তিনি 2-1 বার চোখ বুলিয়ে লোকটাকে খুঁজলেন। সম্ভবত লোকটা উঠে গেছে। তিনি বিরক্তিকর ভিড় থেকে চোখ তুলে ল্যাম্পপোস্টের লটকানে চৌকো বাক্সের গায়ে একটা সিনেমার পোস্টার দেখতে লাগলেন। এই তো আমাদের জাতীয় চরিত্র, ভাবলেন তিনি। মানুষের পথ আটকে রাখা, নিজে উঠে যাওয়া, এই সব। পরের বাসটা আসছে দেখে এবার সতর্ক হলেন। এই বাসটাও থামলো। নামতে দিন আগে, হাঁকলো কন্ডাক্টর। এবার তিনি ঢেউয়ে গা ছাড়লেন না। আগে থেকে সতর্ক ছিলেন বলে শক্ত থেকে কৌশলে তিনি হ্যান্ডেল ধরলেন। বারবার 3 বার। এইবার তিনি পাদানিতে পা রাখলেন, কিন্তু নিয়তি টের পেলেন কে যেন পেছন থেকে তার কোমর ধরেছে। লোকটা টাল খাচ্ছে, তার নিঃশ্বাস বিধুভূষণের ঘাড়ের উপর পড়ছিল। আমি পড়ে যাচ্ছি যে মশাই, ও মশাই, বিধুভূষণ আর্ত কণ্ঠে বললেন। আমার কোমরটা ছেড়ে দিন, আমি পড়ে যাচ্ছি। বিধুভূষণকে অবশেষে নামতে হয়। লোকটাই টেনে নামায় তাকে। কখনো যা করেন না, এমনিতেই ভীত শান্ত প্রকৃতির বিধুভূষণ হঠাৎ তাই করলেন। এটা কি হলো বলে লোকটার মুখোমুখি দাঁড়ালেন। দেখলেন এই সেই লোক, পরনে পাঞ্জাবি, মাথার চুল পুলিশের মতো ছোট করে ছাঁটা,
চর্বির পাহাড়। কোনো উত্তর দিল না লোকটা। বিধুভূষণের দিকে চেয়েও দেখল না, অলসভাবে পাঞ্জি বুঝছিল। আধখোলা চোখ দুটো দেখে হঠাৎ মনে হয় লোকটা ঘুমিয়ে আছে। এত রেগে গিয়েছিলেন বিধুভূষণ যে তিনি তার পুরনো হাঁপানির চাপটা অনুভব করলেন আবারও। তার গলা আটকে আসছিল, হাত পা কাঁপছিল। মনে পড়ল তার প্রেশার সম্প্রতি 200-র খুব কাছাকাছি গিয়েছিল। কোনো রকম উত্তেজনা ডাক্তারের বারণ। প্রায় সঙ্গে সঙ্গে বিধুভূষণ ঠান্ডা হয়ে গেলেন। রাস্তাঘাটে হাঙ্গামা, উত্তেজনা তিনি সবসময় এড়িয়ে চলেন। তাছাড়া তার ভয় আছে, হঠাৎ করোনারি অ্যাটাক হতে পারে। দুম করে মরে যেতে চান না তিনি। বিধুভূষণ সরে এলেন। লোকটার থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে তিনি দাঁড়িয়ে দেখলেন পরপর 3খানা একই নম্বরের বাস আসছে। তিনি সাবধানে লোকটাকে দূর থেকে একবার দেখে নিলেন। আশ্চর্য, বিধুভূষণের মনে হলো তার কোনো কথাই লোকটার কানে যায়নি। লোকটা বিধুভূষণ যেখানে দাঁড়িয়ে আছেন সেই দিকে তাকালো, কিন্তু বিধুভূষণকে দেখলো বলে মনে হলো না। যেন বিধুভূষণের দেহ ভেদ করে লোকটার দৃষ্টি সরে গেল। কোথাও বাধা পেল না। নির্বিকার লোকটির দিকে বিধুভূষণ তাকিয়ে রইলেন। আশ্চর্য, তৃতীয় বাসটাতে জায়গা পেলেন বিধুভূষণ। যদিও ঠেলাঠেলি ভিড় ছিল, তবু ভিতরে ঢুকতে পারলেন এবং রড ধরে দাঁড়ালেন। তার অফিস পার্ক স্ট্রিটে। ডালহৌসিতে বাসটা খালি হয়ে গেলে পার্ক স্ট্রিট পর্যন্ত বসে যাওয়া যাবে। ঘড়ি দেখলেন বিধুভূষণ। প্রায় 20 মিনিট কিংবা তারও কিছু বেশি দেরি হয়ে যাওয়ার সম্ভাবনা। তা হোক, 18 বছরের পুরনো পোষা চাকরি তাঁর, এটুকু খাতির তিনি পেতে পারেন। পানও। ডালহৌসিতে বাসটা খালি হতে শুরু করলো। ঠিক বিধুভূষণের সামনের সিট থেকে দুজনেই উঠে গেল। তাদের যাওয়ার জায়গাটা করে দিতে গিয়ে একটু কাত হলেন বিধুভূষণ। জানলার ধারের সিট বিধুভূষণের প্রিয়। লোক দুটো বেরিয়ে যাওয়া এবং বিধুভূষণের বসবার চেষ্টা করার ভেতরে যেটুকু সময়ের এবং দূরত্বের ব্যবধান ছিল, তারই এক ফাঁক দিয়ে কি করেছে তা বিধুভূষণ বুঝলেন না। একটা মোটা মতো লোক ঢুকে গেল এবং জানলার ধারে বসে পড়ল। বিধুভূষণ তাকিয়ে দু চোখে বিশ্বাস করতে পারলেন না। আশ্চর্য, এ তো সেই লোকটা। মোটা মতো পাঞ্জাবি পরা, ঘাড়ে চুল পুলিশের মতো ছোট করে ছাঁটা। মুহূর্তেই অন্যমনস্ক হয়ে গেল লোকটা। জানলার বাইরে তাকিয়েই রইল। বিধুভূষণের দিকে ফিরেই তাকালো না। তার পাছার ধাক্কা খেয়ে বিধুভূষণ লোকটার পাশেই বসে পড়লেন। তাহলে এসব কি হচ্ছে? বিধুভূষণ চোখ বুজে ভেবে দেখার চেষ্টা করলেন। ছেলেবেলায় লজিকের চান্স আর প্রবাবিলিটির কথা পড়েছিলেন, তা মনে করবার চেষ্টা করে দেখলেন। কিছুই মনে পড়ল না। একবার সন্তর্পণে চোখ খুলে দেখলেন লোকটা তেমনই অন্যমনস্ক, বাইরের দিকে তাকিয়ে আছে। বিধুভূষণদের পাশে আছেন তা জানে বলে মনে হলো না। বিধুভূষণ লক্ষ্য করলেন লোকটার মুখের বাঁ পাশে ঠিক চোখের কাছেই একটা লালচে আঁচিল রয়েছে। তারপর ময়দানের খোলা হাওয়া লাগতে বিধুভূষণের একটু ঢুলুনি এলো। বার কয়েক ঝুঁকে পড়ল মাথা। নিজেকে এইভাবে ঘুমিয়ে নিতে দেন তিনি? জানেন ঠিক স্টপেজে গাড়ি থামলেই তার ঘুম ভেঙে যাবে। এর কোনোদিন অন্যথা হয়নি। এর সঙ্গে পাভলভের কন্ডিশন রিফ্লেক্সের কোনো সম্পর্ক আছে কিনা তা বিধুভূষণ ভেবে দেখেননি। কন্ডিশন রিফ্লেক্সের কথা আবছাভাবে শুনেছেন তিনি। একটা কুকুরকে নিয়ে এই ধরনের পরীক্ষা চালানো হয়েছিল, কিন্তু পৃথিবীর কোনো কুকুরের সঙ্গে আজ পর্যন্ত তিনি নিজের সাহায্য খুঁজে পাননি। আজও ঠিক স্টপেজে ঘুম ভাঙল এবং বিধুভূষণ ভাত ঘুম থেকে জেগে উঠে আজকের যাবতীয় ঘটনার কথা ভুলে গিয়ে অফিসের দিকে হাঁটতে লাগলেন। ঘাড়ে মাথায় ময়দানের খোলা বাতাস লাগছিল। ভারী খুশি হয়ে উঠলেন তিনি। অফিসে গিয়ে তিনি 1 গ্লাস জল খান। আজও খেলেন। হাজিরা খাতায় সই করলেন হাত ঘড়ি দেখে। ঠিক 25 মিনিট লেট, তাই লিখে দিলেন। তারপর চক্রবর্তীর মুখোমুখি একই টেবিলে বসলেন বিধুভূষণ। চক্রবর্তী মাথা গুঁজে অত্যন্ত মনোযোগ দিয়ে একটা ফাইল খুলে দেখছিল, যা সে কখনো করে না।
চক্রবর্তী মুখ তুলেই খুব নিচু গলায় বললেন, আজই লেট করলেন কেন? আজ কি? জিজ্ঞেস করলেন বিধুভূষণ। আজ নতুন ম্যানেজার চার্জ নিয়েছে যে, বোম্বে অফিসের লোক একটু কড়া দাঁতের। হাসলেন বিধুভূষণ। সেই হাসিতে আত্মপ্রত্যয় ছিল। চক্রবর্তী আর চোখে দেখল। দিনটা যেমন খারাপ যাবে বলে প্রথমটায় মনে হয়েছিল বিধুভূষণের, তেমনটা হলো না। লাঞ্চ পর্যন্ত বেশ কেটে গেল, বাকিটাও যাবে এই ভেবে তিনি দুটি কলা, দুখানা বিস্কুট এবং এক কাপ চা খেয়ে টিফিনটা সেরে নিয়ে চেয়ারে এসে বসতে মেয়েরা একটা চিরকুট নিয়ে এলো। তাতে লেখা, ব্যাপারটা জরুরি, তাড়াতাড়ি আসুন। নিচে অস্পষ্ট সই, তার নিচে লেখা ম্যানেজার। একটু ভড়কে গেলেন বিধুভূষণ। গত 18 বছরে তিনি 3 বার মাত্র ম্যানেজারের ঘরে গিয়ে তার মুখোমুখি হয়েছেন। তার মধ্যেও প্রথমবার সেই ইন্টারভিউয়ের সময়। দেখলেন চিরকুটটিতে সই ছাড়া আর বাদ বাকি অংশ সুন্দর ঝরঝরে টাইপ করা। বুঝলেন নতুন ম্যানেজার কাজের লোক, কোনো বিষয় অস্পষ্ট রাখতে চান না। বিহারের মুখে সেলাম পাঠালেও হতো, কিন্তু তিনি তা করেননি। বিধুভূষণ কাউকে কিছু বললেন না। ব্যাপারটা গোপন রেখে তিনি দোতলা থেকে 3 তলায় উঠে এলেন। 3 তলায় মাত্র দুখানা ঘর, একখানা কমিটি রুম, অন্যটি ম্যানেজারের। দুটি এয়ার কন্ডিশন করা। করিডোরে দাঁড়িয়েও সেই ঠান্ডা ভাব টের পাওয়া যায়। বিধুভূষণের প্রায় শীত ধরে গেল। নিজের নামধাম লিখে একটা চিরকুট ভিতরে পাঠানোর পরও অনেকক্ষণ অপেক্ষা করতে হলো। দুজন লোক স্যুট পরা ম্যানেজারের ঘর থেকে বেরিয়ে আসবার পর তার ডাক পড়ল। বিধুভূষণ প্রকাণ্ড দরজাটা ঠেলে ভিতরে ঢুকলেন। দরজাটা তার পিছনে আবার নিঃশব্দে বন্ধ হয়ে গেল। সবকিছুই প্রকাণ্ড দেখলেন বিধুভূষণ। প্রকাণ্ড জানলা, প্রকাণ্ড শেলফ, প্রকাণ্ড টেবিল, সবকিছুই খুব চকচকে ঝকঝকে। দেখলেন আরো অনেক আসবাব রয়েছে, যার নাম তার জানা নেই। এত কিছুর ভিতরে লোকটাকেই চোখে পড়ছে না। লোকটা নতুন ম্যানেজার, কিন্তু মুখ তুলল না। বিধুভূষণের নামধাম লেখা চিরকুটার দিকে চোখ রেখে বলল, আপনি ব্যাংকিং এর কিছু জানেন? বিধুভূষণকে কেউ একেবারে শূন্যে তুলেই নামিয়ে দিল, কিন্তু মুহূর্তের মধ্যেই তার ওজনটা চুরি করে নিল। নিজেকে খুব হালকা অনুভব করলেন বিধুভূষণ। পাছে পাখার বাতাসে উড়ে যান, সেই ভয়ে সামনে চেয়ারে পিছনটা চেপে ধরতেই তার খেয়াল হলো এই ঘরে তো পাখা নেই। চেয়ারটা চেপে ধরতে গেলে কোনো শব্দ হয়ে থাকবে। ম্যানেজার তার অন্যমনস্ক চোখ তুলে বিধুভূষণকে দেখলেন। আবার একে না দেখাও বলা যায়। সে দৃষ্টি বিধুভূষণকে ভেদ করে গেল, কোনোখানে বাধা পেল না। কিন্তু বিধুভূষণ দেখলেন বাঁ চোখের পাশে সেই লালচে আঁচিল, মাথার চুল পুলিশদের মতো ছোট করে ছাঁটা, চর্বির পাহাড়। কি করে সম্ভব হলো? আশ্চর্য। স্যার, বিধুভূষণ বললেন, আমাদের কাজের সঙ্গে ব্যাংকিং এর যোগাযোগ বেশি। আমার মনে হয় আপনার ব্যাংকিংটা শিখে নিতে হবে। ম্যানেজার বললেন, আপনার বয়স কত? আগে? বিধুভূষণ কোনো রকমে মাথা ঠিক রেখে বললেন, আগে 43। তা এমন আর বেশি কি, এই বয়সেও তো অনেকে শেখে। ম্যানেজারকে একটু চিন্তিত দেখালো, কিন্তু আপনাকে আরো বুড়ো দেখায়, ধরুন 50-50। একটু হাসলেন ম্যানেজার। সার্টিফিকেটের বয়স তাহলে 43? মানে আমার আসল বয়সও? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হাত তুলে বিধুভূষণকে থামালেন ম্যানেজার। কয়েকটা বই আপনাকে পড়তে হবে। ম্যানেজার খানিকক্ষণ চুপ করে রইলেন। বিধুভূষণকে দেখেও দেখলেন না, কিন্তু চোখ দুটো বিধুভূষণের দিকেই রাখা আছে। স্যার, বিধুভূষণ প্রায় স্খলিত কণ্ঠে বলবার চেষ্টা করলেন, বাসের সেই ব্যাপারটা। আপনাকে একটা অফিসিয়াল পরীক্ষাতেও পাশ করতে হবে। বিধুভূষণের কথায় কান না দিয়ে বললেন ম্যানেজার, ব্যাপারটার জন্য আমি দুঃখিত। বিধুভূষণ তার কথা শেষ করলেন।
কোন ব্যাপারটা? ভ্রু কুঁচকালেন ম্যানেজার। কলেজ স্ট্রিটে পৌনে 10টা, না 10টা বাজতে 17 মিনিট সময় কি হয়েছিল? বিধুভূষণ অসহায়ভাবে মেঝের কার্পেটের দিকে চোখ রেখে বললেন, ব্যবহারটা খুবই খারাপ হয়েছিল স্যার। আমি স্বীকার করছি। আপনাকে চিনতে পারিনি। কখন? কোথায়? কলেজ স্ট্রিটে স্যার। কলেজ স্ট্রিটে স্যার? পৌনে 10টায়? না 10টা বাজতে 17 মিনিটের সময়। পৌনে 10টা? কলেজ স্ট্রিট? ম্যানেজারকে খুব অন্যমনস্ক দেখালো। কিন্তু আমি তো অনেক আগে অফিসে এসেছি, 9:30টায়। বলে সকৌতুকে বিধূষণের দিকে তাকিয়ে নিষ্ঠুরভাবে হাসলেন ম্যানেজার। আপনি আমাকে পেলেন কোথায়? আমার ফ্ল্যাট তো বালিগঞ্জে। বিধুভূষণ কথা খুঁজে পেলেন না, কিন্তু তার মনে হচ্ছিল এর উত্তরে উপযুক্ত যে কথাগুলো বলা যায় সেগুলো তার মাথার চারপাশে বাতাসের ভিতরে বিজবিজ করে ঘুরে বেড়াচ্ছে। তারই দু একটা ধরবার জন্য তিনি মাথা ঝাঁকালেন, কান চুলকোলেন, হাত দিয়ে মশা তাড়ানোর মতো বাতাসে ঝাপটা মারলেন। শেষ পর্যন্ত তার মুখ দিয়ে বেরোলো, আহ, ভুল স্যার, সবই ভুল। ট্রেসি? হাসলেন ম্যানেজার। কিন্তু ব্যাংকিংটা ভুললে চলবে না, মনে থাকবে? অসহায় বিধুভূষণ মাথা নাড়লেন। থাকবে। আর দেখছি আপনি আজ 25 মিনিট লেট। বলে সোনার চেনে বাঁধা গাড়ির চাবিটা বো করে ঘোরালেন ম্যানেজার। বিধুভূষণের মনে পড়ল ম্যানেজারের গাড়ি আছে, অফিস থেকেই গাড়ি দেওয়া হয়। চাবিটা ঘোরাতে ঘোরাতে ম্যানেজার বললেন, এরকম যেন আর না হয়। কি না হওয়ার কথা বলছেন ম্যানেজার? তার না বোঝে বিধুভূষণ মাথা নাড়লেন। হবে না। আপনি আসুন তাহলে, ম্যানেজার বললেন। তার হাতে তখনও চাবিটা ঘুরছে। তিনি অস্ফুট গলায় বললেন, পৌনে 10টা, কলেজ স্ট্রিট। বিধুভূষণ ফিরে আসছিলেন কি একটা শব্দে, পিছন ফিরে দেখলেন ম্যানেজারের হাত থেকে চাবিটা ছিটকে গিয়ে প্রথমে গ্লাস টপ টেবিলের ধারে লেগে মেঝের কার্পেটের উপরে পড়ে গেল। অন্যমনস্ক ম্যানেজার সেটা তুলতে নিচু হতেই ভীষণ চমকে উঠলেন বিধুভূষণ। তার মনে হলো ম্যানেজারের পিছন দিকটা কলকবজায় ভরা। রেডিওর পিছনের ঢাকনাটা খুলে ফেললে ভিতরটা যেমন দেখায় অনেকটা তেমনই মনে হলো। কোমরে একটা প্লাগ লাগানো রয়েছে, যার তার কোনো গুপ্ত প্লাগ পয়েন্ট পর্যন্ত গেছে। বিস্ময়ে ঘুরে দাঁড়ালেন বিধুভূষণ। এক পলকের ভুল সংশোধন করে ম্যানেজার আবার সোজা হয়ে বসেছেন, গম্ভীর মুখ, চোখ অন্যমনস্ক। ধীরে ধীরে বললেন, আপনি আসুন। বিধুভূষণ কিছুই বললেন না। তার মনে হলো তিনি এক অদৃশ্য বেতার সংকেত পেলেন। ম্যানেজারের দুরমনস্ক চোখ যেন বলল, কি আর করা যাবে? কি আর করা যাবে বলুন? চাবিটা পড়ে গেছে, সুতরাং সেটা কুড়িয়ে নেওয়াই নিয়ম। একটা ভুল হয়ে গেছে। আপনি আমার কলকবজা দেখে ফেলেছেন, কিন্তু আমার কি করবার ছিল? বিধুভূষণ একটু ইতস্তত করলেন, কিন্তু ম্যানেজারের পিছন দিকটা আর দেখা গেল না। এবার তিনি খুবই সতর্ক। বিধুভূষণকে উঁকি ঝুঁকি দিতে দেখে বিরক্ত হয়ে বললেন, কি ব্যাপার? কিছু না স্যার। বিধুভূষণ খানিকটা দুঃসাহসে ভর করে হাসলেন। আহ, আপনার পিছনটা স্যার? আমার পিছনটা? ম্যানেজার হাঁ করে বিধুভূষণকে দেখতে লাগলেন। আগে আমি দেখে ফেলেছি। দুষ্টু ছেলের মতো মুখ করলেন বিধুভূষণ। কি দেখেছেন? কি দেখেছেন? প্রশ্ন করলেন ম্যানেজার। আপনার পিছনে, বলতে গেলেন বিধুভূষণ। প্রায় লাফিয়ে উঠলেন ম্যানেজার। কি, কাঁকড়া পেয়েছে? আরশোলা? উঠে দাঁড়ালেন ম্যানেজার। বিধুভূষণ দেখলেন, না তো, কলকবজা কিছুই নেই। পাঞ্জাবির সাদা পিঠ দেখা যাচ্ছে। এ কি চোখে দেখবার ভুল?
নিজের চোখ কচলালেন বিধুভূষণ। কোনো ক্রমে বললেন, "আহ, ভুল স্যার, সবই ভুল।" মুহূর্তেই ম্যানেজারের ফর্সা মুখটি রাঙা হয়ে গেল। তিনি উঠে দাঁড়িয়েছিলেন, দুহাতে পাঞ্জাবির পিছন দিকটা ঝাড়বার চেষ্টা করছিলেন। হঠাৎ বিধুভূষণের কথা শুনে তিনি যেন আরশোলা বা কাঁকড়া বীজে খুঁজে না পেয়ে ভয়ঙ্কর রেগে গিয়ে বললেন, নাও গেট ইউর সেলফ আউট, ইউ। বিধুভূষণ নিঃশব্দে দরজা ঠেলে বেরিয়ে এলেন। হাসতে হাসতে শুনলেন ম্যানেজার চাপা রাগের গলায় বলছেন, কলেজ স্ট্রিট, 9:45, আমার পিছনটা, কাঁকড়া বেছে আরশোলা, এর মানে কি? ভুল স্যার, সবই ভুল, বিধুভূষণ মনে মনে বললেন। বাইরে এসে করিডোর ধরে এগিয়ে গেলেন তিনি। চাকরিটা বোধহয় আর রাখা গেল না। কিন্তু কেন? কেন? কোথায় ভুল হচ্ছে? নিজের সিটে এসে বসবার কিছুক্ষণ পরে সেকশন ইনচার্জের একটা চিরকুট পেলেন। তাতে লেখা, ম্যানেজারের আদেশ মতো আপনাকে জানানো হচ্ছে যে ম্যানেজার মনে করেন আপনি আজ খুব সুস্থ নন। আপনাকে অফিস ছেড়ে যাওয়ার এবং বিশ্রাম নেওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। আজ এখন আপনার ছুটি। নিচে অস্পষ্ট সই। তার নিচে লেখা, সেকশন ইনচার্জ। মুহূর্তে খুশি হয়ে উঠলেন বিধুভূষণ। গত 18 বছরের চাকরিতে এই প্রথম তিনি একা উপরওয়ালার ইচ্ছে ছুটি পেয়েছেন। কাউকে কিছু বললেন না বিধুভূষণ, চক্রবর্তীকেও না। তাড়াতাড়ি ফাইলে কাগজপত্র বেঁধে যেতে রাখলেন। আশ্চর্য, তার বিশ্রাম দরকার। কথাটা তার নিজেরও অনেকবার মনে হয়েছে। আশ্চর্য। বেরিয়ে পড়লেন বিধুভূষণ। বেরিয়েই একটা ট্যাক্সি ধরলেন। পিছনের সিটে গা এলিয়ে দিয়ে চোখ বুজে বললেন, কলেজ স্ট্রিট, না না না, কলেজ রো। ট্যাক্সি দ্রুত চলল। হু হু করে হাওয়া লাগছিল বিধুভূষণের চোখে মুখে। মুহূর্তে ভাত ঘুমটা ফিরে আসতে চাইছে। টের পেয়ে যেন আধো স্বপ্নের ভিতর হাসলেন বিধুভূষণ। অনেক কিছুর শখ ছিল তার। নিজের এমনি একটা গাড়ি থাকলে এমনি ঘুমিয়ে ঘুমিয়ে অফিসে আসতে পারতেন তিনি। ঘুমিয়ে ঘুমিয়ে যেতেও পারতেন। না, কিছুই হয় না নিজের মনোমতো, কখনোই হয় না। কিন্তু কেন? সামান্য চোখ খুলে তিনি বাইরের দিকটা দেখলেন। খানিকক্ষণ দেখেই চমকে উঠলেন তিনি। এ তো রেড রোড। আশ্চর্য, এ রাস্তায় তো তার আসবার কথা নয়। ঝাঁঝিয়ে উঠলেন তিনি। এটা কি হলো? ও ট্যাক্সি ড্রাইভার, এটা তো রেড রোড, ধর্মতলা যে। ট্যাক্সিওয়ালা মুখ ঘোরাতে খানিকটা থতমত খেয়ে আমতা আমতা করে বিধুভূষণ বললেন, ভুল স্যার, সবই ভুল। তিনি চোখ বুজে ফেললেন, কেননা ততক্ষণে ট্যাক্সি ড্রাইভারের বাঁ চোখের পাশে লালচে আঁচিলটা তিনি দেখে ফেলেছেন। সেই পুলিশদের মতো ছোট করে ছাঁটা চুল, পরনে পাঞ্জাবি। আশ্চর্য। আর কিছুই দেখতে চাইলেন না বিধুভূষণ। শুধু আর একবার বিড়বিড় করে বললেন, ভুল স্যার। ড্রাইভার ঘাড় ঘুরিয়ে নিলে অনেকক্ষণ পর আর একবার অতি সন্তর্পণে চোখ খুলেন বিধুভূষণ। টেলিভিশন তিনি কখনো দেখেননি, কিন্তু তার হঠাৎ মনে হলো সামনের উইন্ডস্ক্রিন জুড়ে ছবি ভেসে উঠছে। অচেনা পথঘাট, অচেনা গাছ, অদেখা বাড়িঘর, লোকজন। এ কি বিদেশ? এত সহজে বিদেশ? এত অল্প সময়? নাকি টেলিভিশন? মোটা ফর্সা ম্যানেজারের কাঁধের পাশ দিয়ে কিছুক্ষণ সেই টেলিভিশন দেখে তিনি আর একবার বলবার চেষ্টা করলেন, ভুল স্যার, সবই ভুল। ম্যানেজার এখন ড্রাইভার, তাকে লক্ষ্যই করলো না। চোখ বুজে হঠাৎ পরম আরামে ঘুমিয়ে পড়লেন বিধুভূষণ। কলেজ রোতে নেমে ট্যাক্সি ভাড়াটা মিটিয়ে দিলেন তিনি। ভাড়াটা সরাসরি ম্যানেজারের হাতে দিতে একটু লজ্জা করছিল তার। ম্যানেজার কিন্তু সেদিকে ভ্রুক্ষেপও করলো না, তার দিকেও তাকালো না।
এমনকি ভাড়ার ১ টাকা ২০ পয়সা গুনেও নিল না। বিধুভূষণ বিনীতভাবে নমস্কার করলেন তাকে। ট্যাক্সিটা চলে গেল। সেদিকেই চেয়ে রইলেন বিধুভূষণ। আশ্চর্য! বাড়িতে ঢুকতেই একটা হইচই পড়ে গেল। বড় ২ ছেলেমেয়ে ছুটে এলো। গিন্নি নেমে এলেন হাঁপাতে হাঁপাতে। কি গো, কি হয়েছে শরীর টরীর? মৃদু হেসে বরাভয়ের ভঙ্গিতে হাত তুলে তাদের নিরস্ত করলেন বিধুভূষণ। কিছু হয়নি। তাহলে তাহলে অফিস? ছুটি হয়ে গেল আজ। ওমা, কেন গো? হঠাৎ দীর্ঘশ্বাস ফেললেন বিধুভূষণ। একজন কেরানি মারা গেল হঠাৎ, তাই। একটু চুপ করে থেকে বললেন, আমাকে বিরক্ত করো না কেউ, আমি একটু ঘুমোবো। বলে সিঁড়ি ভেঙে নিজের ঘরে এলেন বিধুভূষণ। সন্তর্পণে দরজা বন্ধ করে ছিটকিনি তুলে দিলেন। কি করে কোন পথে গেলে লোকটাকে এড়ানো যায় তা বিধুভূষণ ভেবে পেলেন না। চাকরি ছেড়ে দিয়ে ঘরে বসে থাকবেন, কিন্তু সেটা কেমন দেখাবে? তাছাড়া তার ছেলেমেয়েরাও বড় হয়নি, বুড়ো মা বাবাকে টাকা পাঠাতে হয়। গিন্নিকে নিয়ে তার সাধাল্লাদ এখনো মেটেনি। কি করবেন বিধুভূষণ? অনেক ভেবে টেবে দেখলেন বিধুভূষণ। তার মনে হলো এই ব্যাপারটা কাউকে জানিয়ে দিলে হয়। কাকে জানাতে হবে তার কিছুই তিনি জানেন না। তবু আবছাভাবে তার মনে হলো এই ব্যাপারে একটা যুক্তিপূর্ণ অভিযোগ তিনি খাড়া করতে পারেন। কিছুই জানেন না বিধুভূষণ। কাকে জানাবেন, কি জানাবেন, কিভাবে জানাবেন? তবু তিনি গোটা ২ ফুলস্কেপ কাগজ তাঁর ছেলের লম্বা খাতা থেকে ছিঁড়ে নিলেন। তারপর কলম বাগিয়ে বসলেন তিনি। পাঠ লিখলেন, মান্যবর এসো। তারপর লিখলেন, আমার একটি অভিযোগ আছে। তারপর কি লিখবেন ভেবে না পেয়ে কলম কামড়ে ধরে জানালার বাইরের দিকে তাকিয়ে রইলেন। কোথায় কি একটা গোলমাল রয়েছে, ষড়যন্ত্র রয়েছে, যা কিছুতেই ধরতে পারছেন না তিনি। উঠে খানিকক্ষণ পায়চারি করলেন, আবারও বসলেন। খানিকটা আঁকিবুকি করলেন কাগজটার উপরে, আরও কাগজ ছিলেন খাতা থেকে। তারপর টেবিলে মাথা রেখে আস্তে আস্তে ঘুমিয়ে পড়লেন বিধুভূষণ। ঘুম ভাঙল গিন্নির ডাকে। ধর্মর করে উঠে দেখলেন অন্ধকার হয়ে এসেছে। দরজা খুলে দিতে গিন্নি বললেন, হ্যাঁ তো ঘুম। খেঁকিয়ে উঠতে যাচ্ছিলেন বিধুভূষণ। হঠাৎ তার মনে পড়ল এতক্ষণ অদ্ভুত স্বপ্ন দেখেছেন তিনি। স্বপ্ন দেখেছেন যে একটা স্বপ্ন দেখে তার ঘুম ভেঙে গেছে। কিন্তু আশ্চর্য হচ্ছে এই যে সেই ঘুম ভাঙাটাও আসলে স্বপ্নের ভিতরেই ঘটেছে। তারপর আরও একবার ঘুম ভাঙল। তার মনে হলো আগের জেগে ওঠাটাই স্বপ্ন ছিল। এইভাবে একটার পর একটা স্বপ্ন ভাঙছিল। তার আরও মনে হচ্ছিল আগের স্বপ্নটাই ছিল স্বপ্ন, আগের ঘুমটাই ছিল ঘুম। স্বপ্নের ভিতরে স্বপ্ন, তাহার ভিতরে স্বপ্ন, এবং প্রতিটি স্বপ্নই ভেঙে যাওয়ার স্বপ্ন। এইভাবে ঘুমের ভিতরে ঘুম ভেঙে যাওয়ার স্বপ্ন এবং তার ভিতরে ঘুম ভেঙে যাওয়ার স্বপ্ন দেখতে দেখতে কত দূর তলিয়ে গিয়েছিলেন বিধুভূষণ। ভেবেই উত্তেজিত হলেন বিধুভূষণ। রক্তচাপটা বেড়ে গেল। ইনিকে বললেন, আমায় একটা রাম চিমটি কাটো তো, প্রথম প্রথম যেমন কাটতে। ও মা, কেন গো? বুঝতে পারছি না জেগে আছি কিনা। আহা, গিন্নি বললেন, দেখো না, কাটো। গিন্নি ফিক করে হেসে ফেললেন। হাসিটা চমৎকার। পাশে ২টি ছোট আক্কেল দাঁত দেখা যায়। এখনো বুকের ভিতরটা তোলপাড় করে ওঠে বিধুভূষণের। তিনি ২ ব্যাঘ্র হাত বাড়িয়ে দিতেই গিন্নি ছুটে পালালেন। বিধুভূষণ হাই তুললেন, লাইট জ্বালালেন। তারপর চুপচাপ টেবিলের উপরে অভিযোগপত্রটার দিকে তাকিয়ে রইলেন। মান্যবর এসো, আমার একটি অভিযোগ আছে। ব্যাস, আর কিছু লেখা নেই। গিন্নি চা নিয়ে এলেন কিছুক্ষণ পরে। চায়ের কাপটা রেখে
সদ্য বাঁধা খোঁপাটা ঠিকঠাক করতে করতে হঠাৎ বললেন, ও হ্যাঁ, তোমাকে বলতে ভুলে গেছি। তুমি যখন ঘুমোচ্ছিলে তখন তোমায় খুঁজতে একটা লোক এসেছিল। চায়ের কাপটা প্রায় উল্টে ফেলে ঘুরে দাঁড়ালেন বিধুভূষণ। কে? কে? ইনি হেসে বললেন, কে যেন চিনি না, একটা চিরকুট দিয়ে গেছে। কেমন চেহারা লোকটার? রুদ্ধশ্বাসে বললেন বিধুভূষণ। কেমন তা তো লক্ষ্য করিনি, তবে বেশ সুন্দর চেহারা। ফর্সা, মোটা সোটা, ছোট করে ছাঁটা চুল। পুলিশদের মতো? না, পুলিশ টুলিশ বলে মনে হলো না তো। আহা, পুলিশকে বলেছে, বলছি চুলটা কি পুলিশদের মতো? কি জানি বাপু, রসালো ঠোঁট উল্টে বললেন গিন্নি। কিন্তু সেদিকে লক্ষ্য করলেন না বিধুভূষণ। জিজ্ঞেস করলেন, মা চোখের পাশে একটা লালচে আঁচিল ছিল, মনে করে দেখো তো। গিন্নি খানিকক্ষণ ভেবে বললেন, ঠিক মনে পড়ছে না তো, তবে হতে পারে। চোখ দুটো যেন কেমন বাপু, এমন হাঁ করে দেখছিল, মনে হচ্ছিল কোথায় যেন। ম্যানেজার? প্রায় আর্ত কণ্ঠে বললেন বিধুভূষণ। কে? কার কথা বলছো? জবাব দিলেন না বিধুভূষণ। হঠাৎ দুহাত বাড়িয়ে বললেন, কই দেখি। চমকে দুহাত পিছিয়ে গেলেন গিন্নি। বললেন, ও মা, কি চাইছো? তোমার কি লজ্জা শরম? ওসব কিছু নয়, চিরকুটটা দেখি। ও, যেন খানিকটা হতাশ হলেন গিন্নি। আঁচলের গেরো খুলে চিরকুটটা দিলেন বিধুভূষণের হাতে। চলে যেতে যেতে প্রায় হতাশ অস্ফুট গলায় বললেন, কি যে হয়েছে তোমার? চিরকুটটা খুলে স্তব্ধ হয়ে গেলেন বিধুভূষণ। ঝকঝকে টাইপ করা ছোট্ট একটু চিঠি। এত তারা সেই বিধুভূষণ সরকারকে জানানো যাইতেছে যে আমরা তাহার অভিযোগপত্রটির প্রাপ্তি স্বীকার করিতেছি। তাড়াতাড়ি আবার টেবিল হাতড়ে দেখলেন বিধুভূষণ। অভিযোগপত্রটা তখনও লেখাই হয়নি, শুধু পাঠটুকু লেখা আছে। মান্য বরেশু, আমার একটি অভিযোগ আছে। হাসতে হাসতে আবছা ভাবে বুঝলেন বিধুভূষণ, এই অদ্ভুত খানা তল্লাশি থেকে তার কোনো রেহাই নেই। আবছা ভাবে তিনি ম্যানেজারের পিছনের সেই কল কবজা, প্লাগ এবং গুপ্ত প্লাগ পয়েন্ট, বেতার সংকেত এবং টেলিভিশনের অর্থ ধরতে পারলেন। হতাশভাবে বসে রইলেন বিধুভূষণ। না, তার আর কিছুই করবার নেই।